বাকবিতণ্ডার পর ইউক্রেনের সামরিক সহযোগিতা স্থগিত করলেন ট্রাম্প। যুদ্ধ বন্ধের পথ খুঁজতে এই পদক্ষেপ দাবি হোয়াইট হাউসের। ইউরোপীয় মিত্রদের পাশে পেতে মরিয়া জেলেনস্কি। মঙ্গলবার থেকে মেক্সিকো ও কানাডার ওপর 25% শুল্ক কার্যকর বললেন ট্রাম্প। আর্জেন্টিনার সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্যের সম্ভাবনা, $100 বিলিয়ন বিনিয়োগ তাইওয়ানের। রমজানেও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। ড্রোন হামলায় রাফা সীমান্তে 2 জন নিহত, খান ইউনিসে আহত 3। জিম্মি মুক্তি নিয়ে নতুন হুঁশিয়ারি তেল আবিবের। এবং গঙ্গার পানি চুক্তি পর্যালোচনায় কলকাতায় বাংলাদেশের প্রতিনিধি দল। বৈঠকের আগে যাবে ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে। অভিন্ন নদীর ন্যায্য পানির দাবি জানাবে ঢাকা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। এবার ইউক্রেনের সামরিক সহযোগিতা স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির মধ্যে তীব্র বাকবিতণ্ডার পর সোমবার ঘোষণা দেয় হোয়াইট হাউস। ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতারা। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দাবি, রাশিয়াকে আলোচনার টেবিলে আনতেই ট্রাম্পের এই পদক্ষেপ। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সহযোগিতায় শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজছেন তিনি। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তীব্র বাকবিতণ্ডার পর ফাটল ধরতে শুরু করেছে দুই দেশের সম্পর্কে। সোমবার ইউক্রেনের সামরিক সহযোগিতা বন্ধের আকস্মিক ঘোষণা দেয় হোয়াইট হাউস। নতুন সহায়তা বন্ধের পাশাপাশি এরই মধ্যে রাস্তায় থাকা ত্রাণও পুনরায় ফেরত আনা হবে বলে জানায় মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। তবে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা পেন্টাগনের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে আলোচনার টেবিলে আনতেই এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতারা। তাদের দাবি, এ ধরনের পদক্ষেপ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর প্রমাণিত হবে। এতে রাশিয়া এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো শক্তিশালী হয়ে উঠবে। অপরদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক অবনতির দিকে যাবে। এদিকে সহায়তা বন্ধের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া না জানালেও এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের সহযোগিতায় শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজছে কিয়েভ। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় এখন কূটনৈতিক সমাধানের পথেই নজর দিচ্ছে ইউক্রেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ট্রাম্প জেলেনস্কির উত্তপ্ত বৈঠকের জেরে মার্কিন সেনাদের জ্বালানি সরবরাহ বন্ধের ঘোষণা দেয় নরওয়ের কোম্পানি হাল্কটেক বাংকার্স। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে এই সিদ্ধান্তের কথা জানায় কোম্পানিটি। যদিও বিতর্ক বাড়তে থাকার পরে পোস্টটি মুছে ফেলে প্রতিষ্ঠানটি। তবে যুক্তরাষ্ট্রের জন্য জ্বালানি সরবরাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী। নো ফুয়েল টু আমেরিকানস সামাজিক মাধ্যমে এমন পোস্ট দিয়ে মার্কিন সেনাবাহিনীকে জ্বালানি সরবরাহ না করার ঘোষণা দেয় নরওয়ের কোম্পানি হাল্কবেক বাংকার্স। ট্রাম্প জেলেনস্কির বৈঠকের উত্তাপেই এমন সিদ্ধান্ত বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গ্রুনার গ্র্যান। বৈঠকটিকে ইতিহাসের সবচেয়ে বড় সার্কাস উল্লেখ করা হয় ওই পোস্টে। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকেও আখ্যা দেয়া হয় বিশ্বাসঘাতক হিসেবে। হাল্কবেক বাংকার্সের এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়লে চড়তে থাকে বিতর্কের পারদ। তোপের মুখে কিছুক্ষণ পর পোস্টটি মুছে ফেলে হাল্কবেক বাংকার্স। তবে পোস্ট মুছলেও সিদ্ধান্তে এখনো অটল বলে জানান গ্রুনার গ্র্যান। মার্কিন বাহিনীর সঙ্গে তাদের কোনো স্থায়ী চুক্তি না থাকলেও প্রতীকী প্রতিবাদ হিসেবে কোনো জ্বালানি দেবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। সেই সঙ্গে ইউক্রেনের প্রতি নিরবিচ্ছিন্ন সমর্থনের কথাও জানান গ্রুনার। এদিকে বিতর্ক এড়াতে নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী টোরে সান্দভিক সাফ জানিয়ে দিয়েছেন, হাল্কবেক বাংকার্সের অবস্থান সরকারি নীতির প্রতিফলন নয়। যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ মিত্র আখ্যা দিয়ে মার্কিন সেনাবাহিনী প্রয়োজনীয় সরবরাহ পাবে বলে নিশ্চিত করেন তিনি। এর আগে শুক্রবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। মূলত বিতর্কের শুরুটা সেখান থেকেই। বৈঠকে প্রকাশ্যেই ইউক্রেনের প্রেসিডেন্টের ওপর ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার জন্য যথেষ্ট কৃতজ্ঞতা দেখাচ্ছেন না জেলেনস্কি। আগুনে ঘি ঢালেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। বলেন, জেলেনস্কির উচিত ট্রাম্পকে ধন্যবাদ জানানো। রাশিয়ার সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন শান্তি চুক্তি মেনে না নিলে বিশ্বযুদ্ধের ঝুঁকি ইউক্রেনকেই নিতে হবে বলে হুঁশিয়ার করেন ট্রাম্প। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।
মঙ্গলবার থেকে মেক্সিকো এবং কানাডার ওপর 25% শুল্ক আরোপ কার্যকর হবে। সোমবার এক বিবৃতিতে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আর্জেন্টিনার সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্যের সম্ভাবনার কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট। তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি যুক্তরাষ্ট্রে $100 বিলিয়ন বিনিয়োগ করবে বলেও জানান ট্রাম্প। ট্রাম্পের শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের উপর চাপ সৃষ্টি করছে। কানাডা এবং মেক্সিকো যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার এবং এই শুল্ক তাদের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে ট্রাম্পের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টি করা। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় মঙ্গলবার থেকে মেক্সিকো ও কানাডার ওপর 25% শুল্ক আরোপ কার্যকর করা হবে। সোমবার এক বিবৃতিতে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া পারস্পরিক শুল্ক 2 এপ্রিল থেকে কার্যকর করা হবে বলেও তিনি জানান। ট্রাম্প বলেন, মেক্সিকো এবং কানাডার সঙ্গে আলোচনার আর কোনো সুযোগ নেই এবং শুল্ক কার্যকর হওয়া নিশ্চিত। তিনি আরো বলেন, শুল্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করতে বাধ্য করা হবে, যা মার্কিন অর্থনীতির জন্য উপকারী। এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাম বলেন, ট্রাম্পের শুল্ক আরোপের পর বেশ কয়েকটি পরিকল্পনা আছে তার। মেক্সিকো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং সীমান্ত নিরাপত্তা ও ফেন্টানিল প্রবাহ বন্ধ করার জন্য পদক্ষেপ নিচ্ছে। এছাড়া কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বলেছিলেন, মার্কিন শুল্ক আরোপের প্রতি শক্তিশালী দ্ব্যর্থহীন আনুপাতিক প্রতিক্রিয়া থাকবে তার দেশের। অন্যদিকে আর্জেন্টিনার সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্যের সম্ভাবনার কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেকে একজন মহান নেতা হিসেবে প্রশংসা করে তার নীতির সাফল্যের কথাও বলেন। ট্রাম্প আরও ঘোষণা করেন, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি যুক্তরাষ্ট্রে $100 বিলিয়ন বিনিয়োগ করবে এবং অ্যারিজোনায় 5টি অত্যাধুনিক সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র নির্মাণ করবে। এই বিনিয়োগের মাধ্যমে হাজার হাজার উচ্চ বেতনের চাকরি সৃষ্টি হবে এবং যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনগণের মনোভাব এখনও নেতিবাচকই রয়ে গেছে। কংগ্রেসে ভাষণের আগে প্রকাশিত সিএনএনের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক মনে করেন ট্রাম্প দেশকে ভুল পথে পরিচালনা করছেন, যদিও রিপাবলিকানদের মধ্যে তার জনপ্রিয়তা এখনও অটুট রয়েছে। ক্ষমতায় ফিরে প্রথমবারের মতো কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভাষণের আগে তার প্রতি মার্কিন জনগণের মনোভাব খুব একটা ইতিবাচক নয়। মার্কিন গণমাধ্যম সিএনএনের সর্বশেষ জরিপে দেখা গেছে 52% নাগরিক ট্রাম্পের কার্যক্রমের সঙ্গে একমত নন, আর 48% তাকে সমর্থন করেন। সিএনএনের জরিপে আরও উঠে এসেছে, ট্রাম্পের নীতির কারণে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে নাগরিকদের মধ্যে সংশয় দেখা দিচ্ছে। 45% মানুষ মনে করেন নতুন প্রশাসনের নীতি দেশকে ভুল পথে নিয়ে যাচ্ছে। অন্যদিকে 39% বলছেন নীতিগুলো সঠিক পথেই রয়েছে। তবে দলীয় বিভাজনও স্পষ্ট। রিপাবলিকানদের মধ্যে 90% ট্রাম্পের কার্যক্রম সমর্থন করেন, কিন্তু একই হারে ডেমোক্রেটদের মধ্যে ট্রাম্পের প্রতি অসন্তোষ রয়েছে। নিরপেক্ষদের মধ্যে প্রায় 60%ই তার কর্মকাণ্ডের বিরোধী। এদিকে ট্রাম্পের নীতিগুলোর প্রভাব নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে বলে মনে করছেন অনেকে। বিশেষ করে যুবক, সংখ্যালঘু ও নারী ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি নেতিবাচক মনোভাব বেশি লক্ষ্য করা গেছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। পবিত্র রমজান মাসেও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। স্থানীয় সময় সোমবার নেতানিয়াহু বাহিনীর ড্রোন হামলায় রাফা সীমান্তে 2 জন নিহত হয়েছেন। এছাড়া খান ইউনিসে বিমান হামলায় 3 জন আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের হাইফা নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে 1 জন নিহত এবং 4 জন আহত হয়েছেন। এর মধ্যে জিম্মি মুক্তি নিয়ে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। দীর্ঘ 2 দশক বন্দী থাকার পর পরিবারের সঙ্গে বসে এভাবেই ইফতার করছেন ফিলিস্তিনের বাসিন্দারা। প্রথম দফায় যুদ্ধবিরতি পেয়ে কিছুটা স্বস্তিতেই দিন পার করছিলেন তারা। তবে ইসরায়েল হামাসের মতবিরোধে আবারও ভেস্তে গেছে সেই স্বস্তি। পবিত্র রমজান মাসেও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। স্থানীয় সময় সোমবার নেতানিয়াহু বাহিনী ড্রোন হামলায় রাফা সীমান্তে এবং খান ইউনিসে বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ফিলিস্তিনিদের মধ্যে। খান ইউনিসের শোক ও প্রতিবাদও জানিয়েছেন তারা। অন্যদিকে ইসরায়েলের হাইফা নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কয়েকজন হতাহত হয়েছেন। পুলিশ জানিয়েছে হামলাকারী একজন ইসরায়েলি ড্রুজ নাগরিক। তিনি সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন। এই হামলার প্রশংসা করলেও দায় স্বীকার করেনি হামাস।
এর মধ্যেই জিম্মি মুক্তি নিয়ে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাত। বলেন, শিগগিরই যদি ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয়া হয় তবে গাজার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। জানুয়ারিতে সম্মত হওয়া যুদ্ধবিরতি পরিকল্পনার চেয়ে ভিন্ন একটি নতুন মার্কিন পরিকল্পনা উপস্থাপন করেছে ইসরায়েল। এ পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতি বাড়ানোর বিনিময়ে হামাসকে বাকি জিম্মিদের অর্ধেক মুক্তি দিতে হবে। তবে এই প্রস্তাবে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির কোনো বিষয় উল্লেখ নেই, যা প্রথম ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। যদিও ইসরায়েলের নতুন এই পরিকল্পনাকে বিদ্যমান চুক্তি নষ্ট করার চেষ্টা হিসেবে দেখছে হামাস। সংগঠনটি বলছে, গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার ও স্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে বন্দী মুক্তির আলোচনা করতে রাজি হতে হবে তেল আবিবকে। নাদিম মারজান, সময় সংবাদ। ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশনের বৈঠক বসেছে কলকাতায়। বুধবার বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অভিন্ন নদীর ন্যায্য পানির দাবির পাশাপাশি গঙ্গা চুক্তি নবায়নের কথা জানানো হবে। বৈঠকের আগে মঙ্গলবার বাংলাদেশের প্রতিনিধি দল ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করবেন। ফারাক্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর ডিসেম্বরে। মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তি নবায়নের ক্ষেত্রে উভয় দেশই নতুন করে চলমান বাস্তবতা যাচাই করতে চাচ্ছে। এরই প্রেক্ষিতে বুধবার কলকাতায় ভারত এবং বাংলাদেশের যৌথ নদী কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হচ্ছেন দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠকে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন, তিস্তা ধরলা সহ অভিন্ন 54টি নদীর ন্যায্য পানির দাবি জানাবে বাংলাদেশের প্রতিনিধি দল বলে আভাস পাওয়া যাচ্ছে। কলকাতায় দুদিনের বৈঠকে যোগ দেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরেজমিনে ফারাক্কার বাঁধ পরিদর্শন করবেন। বাংলাদেশের প্রতিনিধি দল এরই মধ্যে ফারাক্কা পৌঁছেছেন। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকারের পানি সম্পদ বিষয়ক দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বাঁধ এলাকায় উপস্থিত থাকবেন। বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন নিয়ে আলোচনাকে স্বাগত জানিয়েছেন ফারাক্কার স্থানীয় বিধায়কও। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকাটাই ভালো। এই ব্যারেজ হওয়াতে উত্তরবঙ্গর সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গর একটা মেলবন্ধন হয়েছে, তার জন্য মানুষ উপকৃত হয়েছে। ড্রেজিংটা কিন্তু অবশ্যই করতে হবে, এটা আমাদের মূল দাবি থাকবে। 30 বছরের এই চুক্তি সম্পাদিত হয়েছিল 1996 সালের 12 ডিসেম্বর। চুক্তির নিয়ম অনুসারে এই মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজের 109টি গেট দিয়েই কিন্তু দুই দেশের মধ্যে এই গঙ্গার পানি বন্টন চুক্তি বাস্তবায়ন হয়ে আসছে, যা শেষ হবে 2026 সালের 12 ডিসেম্বর। মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। তুরখাম সীমান্তে পাকিস্তান এবং আফগান নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এই সংঘর্ষের কারণে রমজানের প্রথম কর্মদিবসে খাদ্য আমদানি ব্যাহত হয়েছে। এ সময় পাকিস্তান থেকে আফগানিস্তানে নিত্য প্রয়োজনীয় পণ্য প্রবেশের চাহিদা সর্বোচ্চ থাকে। 10 দিন ধরে সীমান্ত বন্ধ থাকায় হাজারো ট্রাক আটকে আছে, যা আফগানিস্তানের খাদ্য সংকটকে আরও প্রকট করেছে। তালেবান প্রশাসনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে একজন তালেবান যোদ্ধা নিহত এবং 2 জন আহত হয়েছেন। তবে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন তাদের বাহিনীরও কয়েকজন সদস্য আহত হয়েছেন। পাকিস্তানের গুজরাটে বন্দুকধারীর হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার পাঞ্জাবের মিয়ানা চকডিঙ্গা এলাকায় মোটরসাইকেল থেকে একটি গাড়িতে এলো পাতারি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে পুলিশ। ঘটনার কারণ জানাতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পূর্ব শত্রুতা অথবা গোত্রীয় দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলায় জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। উত্তর কোরিয়ার দফায় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যেই দক্ষিণ কোরিয়ার বন্দরে প্রবেশ করেছে মার্কিন বিমানবাহী রণতরী। শক্তি প্রদর্শনের অংশ হিসেবে রণতরী ইউএসএস কার্ল ভিনসন বুসান নোঙর করেছে বলে জানিয়েছে সিউল। এই ঘটনায় এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি পিয়ংইয়ং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর স্থানীয় সময় রোববার প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে প্রবেশ করে মার্কিন বিমানবাহী রণতরী। পারমাণবিক চালিত জাহাজটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 1-এর অন্তর্ভুক্ত এবং সঙ্গে ছিল গাইডেড মিসাইল ইউএসএস প্রিন্সটন ও ইউএসএস টেরেন্ট।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে মার্কিন রণতরীটি দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করে বলে জানায় সিউল। তাদের মতে এটি যুক্তরাষ্ট্রের অটুট প্রতিশ্রুতি এবং প্রসারিত প্রতিরোধ প্রদর্শনের অংশ, যা সিউল ও ওয়াশিংটনের সামরিক জোটের প্রস্তুতি প্রদর্শন করে। যত বেশি একসঙ্গে সমুদ্র যাত্রা পরিচালনা করা হবে, তত বেশি দুই দেশের ভেতর সম্পর্ক শক্তিশালী হবে বলে জানান দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর এক কর্মকর্তা। উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পারস্পরিক কার্যকারিতা ও সম্মিলিত সামরিক সক্ষমতা উন্নত করেছে। মার্কিন কৌশলগত সামরিক সম্পদের ধারাবাহিক মোতায়েনের মাধ্যমে দীর্ঘস্থায়ী ও সুদৃঢ় প্রতিরোধ ক্ষমতা আরও বৃদ্ধি করছি আমরা। সম্প্রতি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার দেশের কৌশলগত ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ তদারকি করেন এবং পারমাণবিক হামলার সম্পূর্ণ প্রস্তুতির নির্দেশনা দেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। জার্মানিতে আবারও গাড়ি হামলার ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় দুপুরে একটি পথচারীর ওপর একটি গাড়ির চাপায় অন্তত 2 জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পরপরই হামলাকারী সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। জার্মানি থেকে গাড়ি হামলার বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানির মিউনিখে গাড়ি হামলার 3 সপ্তাহ যেতে না যেতেই আবারও গাড়ি সাধারণ মানুষের উপর তুলে দেওয়ার ঘটনা ঘটেছে দেশটির বাডেন-ভিউর্টেনবার্গ অঙ্গরাজ্যের মানহাইমে। এতে ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন পথচারী। ঘটনার পরপরই শহর জুড়ে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন গাড়ির চালককে গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় জনতা ও মানহাইম পুলিশ জানায়, শহরের ফ্রেডরিশ রিং সড়ক হয়ে হাউপ্ট আইনকাউফস্ট্রাসে বা সড়কের প্যারাডে প্লাসে থাকা সাধারণ পথচারীদের উপর গাড়ি উঠিয়ে দেয়। এতে চাপা পড়েন অনেকে, গুরুতর আহত হন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অঙ্গরাজ্যটির মিনিস্টার প্রেসিডেন্ট টমাস স্ট্রেবল জানান, হামলায় জড়িত সন্দেহভাজন একজনকে গ্রেফতার করার পাশাপাশি গাড়িটিও জব্দ করা হয়েছে। অভিযুক্ত 40 বছর বয়সী জার্মান নাগরিক, প্রতিবেশী অঙ্গরাজ্য রাইনল্যান্ড ফালসের অধিবাসীও বলে জানান তারা। গ্রেফতারের পর আহত অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করা হয়। হতাহতের পরিবারের প্রতি গভীর শোক ও হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার ও দেশটির নতুন নির্বাচিত সম্ভাব্য চ্যান্সেলর ফ্রিডরিশ মেয়ার্জ। সাম্প্রতিক সময়ে জার্মানি জুড়ে অতর্কিতে হামলার ঘটনা বেড়েছে অনেকখানি। এসব হামলার ঘটনায় হতাহতের সংখ্যাও কম নয়। আর কত নিরপরাধ ও নিরীহ মানুষের প্রাণ গেলে এদেশের আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনীতিকরা সত্যিকার অর্থে কার্যকরী পদক্ষেপ নেবে, এমন প্রশ্ন জার্মানির সাধারণ নাগরিকদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। পবিত্র রমজানে পাকিস্তানে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ইফতার সামগ্রী কিনতে চরম হিমশিম খেতে হচ্ছে তাদের। রমজানের শুরুতে পাকিস্তানের বিভিন্ন বাজারে ইফতার সামগ্রী কেনার জন্য ভিড় জমান ক্রেতারা। তাজা ফল, খেজুর, পাকুড়া সহ ঐতিহ্যবাহী খাবারের চাহিদা তুঙ্গে। সন্ধ্যার আগেই দোকানগুলোর সামনে দীর্ঘ লাইন দেখা যায়। ভিড় করছেন ইফতার সামগ্রী কিনতে। তবে বাজারের এই ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পণ্যের দামও। ফল ও অন্যান্য খাবারের দাম গত বছরের তুলনায় বহুগুণ বেড়ে গেছে বলে জানান ক্রেতারা। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার বড় চ্যালেঞ্জের মুখে পড়ছেন। অনেক দোকানে নিম্নমানের খাবার ও বিক্রেতার বিরূপ আচরণের অভিযোগ উঠেছে, যা ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাজারের সবকিছুর দাম 3 গুণ বেড়ে গেছে। দোকানিরাও আগের মতো আন্তরিক নেই। নানা সীমাবদ্ধতা আরোপ করা হচ্ছে, এমনকি পছন্দ মতো ফল বাছাই করার সুযোগও দিচ্ছে না। উচ্চ মূল্যের কারণে অসন্তোষ থাকলেও রমজানের আত্মিক ও ধর্মীয় আবহ পাকিস্তানের মুসলিমদের মধ্যে অটুট রয়েছে। করাচির মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় স্থানে প্রথম দিনের ইফতার একসঙ্গে উদযাপন করেছেন মুসল্লিরা। ইফতার মাহফিলে কৃতজ্ঞতা ও আনন্দের অনুভূতি ছড়িয়ে পড়ে, যা সামগ্রিক পরিস্থিতিকে কিছুটা হলেও উজ্জ্বল করে তুলেছে। কেবল আত্মসংযম নয়, পবিত্র রমজান মাস ত্যাগ, সহমর্মিতা ও ধৈর্যের পরীক্ষাও বটে। পাকিস্তানে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে অনেকেই সমস্যার মুখে পড়লেও ধর্মীয় অনুশাসন ও সংযমের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করার চেষ্টা করছেন বলে জানান স্থানীয়রা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। রমজান উপলক্ষে আলজেরিয়ার দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে দেশটির একটি ফুড ব্যাংক। অনুদানের অর্থে 10,000 পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দিতে কাজ করছে স্বেচ্ছাসেবী দল।
রমজান উপলক্ষে মানবতার হাত বাড়িয়ে দিলেন আলজেরিয়ার তরুণ স্বেচ্ছাসেবীরা। স্থানীয় স্টেডিয়ামে গড়ে উঠেছে বিশাল ফুড ব্যাংক। অসহায় পরিবারের পাশে দাঁড়াতে আলজেরিয়ার ফুড ব্যাংক ও সিদরা অ্যাসোসিয়েশন যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। সংগঠনটির লক্ষ্য 10,000 পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া। সংযমের মাসে এই কাজে যুক্ত হতে পেরে আনন্দিত স্বেচ্ছাসেবকেরাও। আমি এখানে এসেছি মানুষকে সাহায্য করতে। একা কেউ কিছু করতে পারে না। আমাদের একে অপরকে সাহায্য করতে হবে। এর মাধ্যমে নতুন মানুষের সঙ্গে পরিচয়ও হচ্ছে। আজ আমরা এখানে এসেছি অসহায় মানুষদের সাহায্য করতে, যাতে তারা রমজান মাসের জন্য প্রয়োজনীয় খাবার পায়। রমজানে অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণের এই কার্যক্রম চলছে দীর্ঘ 13 বছর ধরে। অনুদান ও তরুণ স্বেচ্ছাসেবকদের উদ্যোগে দেশটির নানা প্রান্তের মানুষের কাছে প্রতি বছর অনুদান পৌঁছে দেয়া হয়। স্বেচ্ছাসেবীরা জানান, রমজানে কোনো পরিবার যেন খাদ্য সংকটে না পড়ে তা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। চমৎকার এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয় বাসিন্দারাও। এই বছরের বিতরণ কার্যক্রম শুরু হয়েছে রমজানের প্রথম দিন থেকেই। কাকলি আখতার, সময় সংবাদ। পবিত্র রমজান উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর ইফতার বাজার জমে উঠেছে। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল হাসান আশিক। পর্তুগালে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিমদের বসবাস রয়েছে, যদিও অধিকাংশ মুসলিমই অভিবাসী, যারা বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মতো বিভিন্ন দেশ থেকে এসেছেন। এছাড়াও মোজাম্বিক, অ্যাঙ্গোলার মতো আফ্রিকার দেশগুলোর মুসলিমরাও পর্তুগালে বসতি করেছেন একটি দীর্ঘ সময় ধরে। তারা রোজা উদযাপন করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি লিসবনের রুয়া দো বেনফর্মোসো। এই রাস্তাটিতেই অধিকাংশ বাংলাদেশি, ভারতীয় এবং পাকিস্তানি রেস্তোরাঁ রয়েছে, যে রেস্তোরাঁগুলোতে অধিকাংশ ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি যে বাহারি ইফতারের আয়োজন তারা করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি এই সারিতেই ভোজন বাড়ি এবং স্পাইসি নামের দুটি বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ রয়েছে। আমরা এই রাস্তাটি দিয়ে শুরু করব, যে এই দুটি রেস্তোরাঁ দিয়ে শুরু করব, যে তাদের এই রেস্তোরাঁগুলোতে কি ধরনের ইফতারের আয়োজন তারা আজকে রেখেছেন। ভোজন বাড়ি রেস্টুরেন্টটি আজকে তাদের ইফতার আয়োজনে বিভিন্ন ধরনের দেশীয় আইটেম তারা রেখেছেন। জিলাপি রয়েছে, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, অর্থাৎ দেশীয় যে ধরনের আয়োজনগুলো আমরা লক্ষ্য করে থাকি, প্রায় সব ধরনের আইটেম তাদের এখানে রয়েছে। এছাড়াও রয়েছে বিরিয়ানি তারা রেখেছেন। এর বাইরে পেঁয়াজু, আমরা যেটি বলছিলাম যে সমুচা, আলুর চপ, তারপরে রোল, বিভিন্ন রকমের ফলমূলও তারা তাদের ইফতার আয়োজনে রেখেছেন। আমরা ভোজনবাড়ি রেস্তোরাঁর ইফতারির আয়োজন যারা করেছেন তাদের সাথে কথা বলবো। এখানে যে ইফতারগুলি রয়েছে এর বাইরেও তাদের আরো ইফতারের আয়োজন আছে কিনা ভেতরে, সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি, তারপর আছে ছোলা, তারপর আছে পাকুড়া, তারপর আছে জিলাপি আছে, তারপরে রোল আছে, তারপর আছে বেগুন চপ আছে, আলু চপ আছে, তারপর আরো বিভিন্ন ধরনের আইটেম। আমরা দেখানোর চেষ্টা করব আরেকটি বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ স্পাইসি তাদের ইফতারের আয়োজনে কি রেখেছে। আমরা দেখছি যে স্পাইসি রেস্তোরাঁটিও তাদের ইফতার আয়োজনে দেশীয় যে যে আইটেমগুলি সাধারণত থাকে সেই আইটেমগুলিও তারা রেখেছেন। এখানে রয়েছে জিলাপি রয়েছে, বেগুনি রয়েছে, পেঁয়াজু রয়েছে, আলুর চপ রয়েছে, পাতলা খিচুড়ি, সেটিও তারা তাদের ইফতার আয়োজনে রেখেছেন। তাছাড়া ছোলার পাশাপাশি খেজুরের মতো অন্যান্য ফলমূলও তারা কিন্তু এই ইফতার আয়োজন রেখেছেন। এর বাইরেও আমরা যদি বলি যে বিভিন্ন মসজিদগুলোতে কিন্তু এখানে ইফতারের আয়োজন সাধারণত থেকে থাকে, এবং সেই মসজিদগুলো অনেক ক্ষেত্রে এসব রেস্তোরাঁ থেকে বিভিন্ন প্যাকেজের ইফতার তারা সংগ্রহ করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু আইটেম আপনারা রেখেছেন। এর বাইরেও আসলে আর কি কি ইফতারে রয়েছে? খিচুড়ি আছে, ছানা আছে, আপনার বেগুনি আছে, জিলাপি আছে, পেঁয়াজি, পাকুড়া, আপনার আলুর চপ, বিফ বিরিয়ানি আছে। আর এর বাইরে আপনার যারা চায় তাদেরকে আমরা বিফ কারি এরকম দেই, অর্ডার দিলে আপনার সবকিছু দেই, মিক্সড ভেজিটেবল। সাধারণ ইফতার আইটেমের বাইরেও প্রত্যেকটি রেস্তোরাঁতে বিভিন্ন রকমের বাহারি মিষ্টির আয়োজন থেকে থাকে। আমরা এই স্পাইসি রেস্তোরাঁতেও কিন্তু দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের মিষ্টান্ন কিন্তু বিক্রেতারা রেখেছেন তাদের ইফতার আয়োজনে। এই রাস্তাটিতে আরো বেশ কিছু বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি রেস্তোরাঁ রয়েছে। আমরা
রোজার সামনের দিনগুলিতে ওই সব রেস্তোরাঁগুলোতে কি ধরনের ইফতারের আয়োজন রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। এই ছিল আসলে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার রাস্তার বা বিভিন্ন রেস্তোরাঁর ইফতারের সবশেষ খবর। সিটি কাউন্সিলর নির্বাচনের তোড়জোড় চলছে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে। শুরু হয়েছে জমজমাট প্রচারণা। বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীও আছেন এই ভোটযুদ্ধে। ফিনল্যান্ড থেকে আরও জানাচ্ছেন মহিউদ্দিন মধু। পৃথিবীর সবচেয়ে সুখী ও ইউরোপের সমৃদ্ধ দেশ ফিনল্যান্ড। 13 এপ্রিল দেশটিতে সিটি কাউন্সিলর নির্বাচন। পুরোদমে চলছে প্রচারণা। এই ভোট যুদ্ধে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত 8 জন। অভিবাসী বান্ধব দল এসডিবি থেকে এসপো শহরের মনোনয়ন পেয়েছেন মিয়াজ নজরুল ইসলাম। ফিনল্যান্ড বসবাসের দীর্ঘ 1.5 দশকের পরিচিতির কারণে মিলছে ইতিবাচক সাড়া। ফিনিশদের মাঝেও বেশ আগ্রহের কেন্দ্রে আছেন এই বাংলাদেশি রাজনীতিবিদ। এছাড়া দলের অভিবাসী বান্ধব নীতি আগাম জয়ের বার্তা দিচ্ছে তাকে। বুলিং বেশ ভালো পরিমাণে আছে, সেটা নিয়ে আমরা কাজ করব। এরপরে আমরা কাজ করব আমাদের স্কুল এবং ডে কেয়ারগুলোতে যাতে হালাল খাবারের ব্যবস্থা করা হয়, সেটা নিয়ে আমরা কাজ করবো। সেটা আমাদের মিউনিসিপ্যালিটি এইসব হালাল খাবারের ব্যবস্থা করবে, সুতরাং হালাল খাবারের ব্যবস্থা করা সেটা তাদের দায়িত্ব, সেটা নিয়ে আমরা কাজ করছি। গ্রিন পার্টির হয়ে হেলসিঙ্কি থেকে লড়ছেন ডক্টর মুজিবুর দফতরি। নিজ কমিউনিটির স্বার্থে সর্বোচ্চ সেবাদানের আগ্রহ এই বাংলাদেশির। এদিকে ক্ষমতাসীন দল কোকোবস থেকে একমাত্র বাংলাদেশি হিসেবে মনোনয়ন পেয়েছেন তাসলিমা জামান। তিনি লড়বেন হেলসিঙ্কি থেকে। যেহেতু আমরা রাজনৈতিকভাবে সংগঠিত না, সুতরাং আমরা ওই সুবিধাটা তেমন পাই না। আমি মনে করি যে আমি নির্বাচিত হলে হেলসিঙ্কি সিটি কাউন্সিলে আমি বাংলাদেশি সহ সকল ইমিগ্রেন্টের অধিকার নিয়ে দাবি দেওয়া নিয়ে কাজ করব। আমি অবশ্যই কমিউনিটির সাথে যা যা করার প্রয়োজন এখন পর্যন্ত করে যাচ্ছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব। এর আগে কেরাভা শহর থেকে টানা 2 বার কাউন্সিলর নির্বাচিত হন প্রবাসী বাংলাদেশি শামসুল আলম, আর একবার কাউন্সিলর ছিলেন তরুণ হিজ্জাতুল আলম। ফিনল্যান্ডের একটি রাজনৈতিক কার্যালয়ের সামনে আছি। এই রাজপথে কোনো মিছিল, মিটিং, সমাবেশ, ব্যানার, ফেস্টুন কোনো কিছুই নেই। তবে বাংলাদেশের প্রার্থী যারা হয়েছেন তারা অনলাইনে কার্যক্রম চালাচ্ছেন এবং সামাজিক অনুষ্ঠানগুলোতে প্রচারণা চালাচ্ছেন। উৎসবের আমেজ বয়ে যাচ্ছে সেখানে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, হেলসিঙ্কি, ফিনল্যান্ড। চীনের ইউনান প্রদেশের বাহারি জাতের ফুল শক্ত অবস্থান করে নিয়েছে বিশ্ববাজারে। প্রতি সপ্তাহে 6 থেকে 10 টন ফুল বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এতে লাভবান হচ্ছেন বহু মানুষ। বাগানের সতেজ সদ্য ফোটা ফুল বাছাই করে প্রস্তুত করা হবে বাজারজাতকরণের জন্য। নানা রঙের ফুলের সমারোহের দেখা মিলল ফ্যাক্টরিতে। প্যাকেটজাত করার মাধ্যমে বিক্রি করা হবে দেশে ও দেশের বাইরে। চীনের ইউনান প্রদেশের ফুল জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্ববাজারে, যা উন্নত চাষ প্রণালী, পরিবহন ব্যবস্থা ও অংশীদারিত্বের ফলে সম্ভব হয়েছে। ফুলের রাজ্য হিসেবে পরিচিত ইউনান চীনের বৃহত্তম ফুল উৎপাদনকারী অঞ্চল। স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এখানকার ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। এখানকার সতেজ ফুল প্রধানত থাইল্যান্ড, জাপান ও সিঙ্গাপুরে রপ্তানি করা হয়। স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা জানান, ফুল নিয়ে তাদের ব্যবসা প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও ইউনানের ফুল প্রতিযোগিতামূলক মূল্যে বিক্রয় করা হয়। আমরা প্রতি মাসে থাইল্যান্ডে প্রায় 20 ট্রাক ফুল পাঠাই। তবে চলমান উৎসবের বিশেষ মৌসুমে এর পরিমাণ বেড়ে দাঁড়ায় 40 ট্রাকে। প্রতিটি ট্রাকে আনুমানিক 4 লাখ ফুলের ডালা থাকে। বর্তমানে প্রতি সপ্তাহে 6 থেকে 10 টন ফুল বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। সক্রিয় বাজার সম্প্রসারণ ও কার্যকর সরবরাহ ব্যবস্থার কারণে বিশ্ববাজারে শক্ত অবস্থান করে নিয়েছে ইউনানের ফুল ব্যবসায়ীরা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। বসন্ত উৎসবকে কেন্দ্র করে মনোরম লণ্ঠন উৎসব হয়েছে চীনের শেজিয়ান অঞ্চলে। মাছের আদলে তৈরি ঐতিহ্যবাহী লণ্ঠন নিয়ে কুচকাওয়াজ করেন স্থানীয়রা। এই আয়োজন উপভোগ করতে দেশ বিদেশ থেকে 70,000-এর বেশি দর্শনার্থী অংশ নেন। চোখ যেদিকে যায় সেদিকেই জমকালো সাজসজ্জা, কৌতূহলী দর্শনার্থীদের উৎসুক চোখ। চীনের শেজিয়ান অঞ্চলের 100 বছরের পুরানো ঐতিহ্য বজায় রেখে মাছের আকৃতির লণ্ঠন হাতে কুচকাওয়াজে নামেন অঞ্চলটির বাসিন্দারা। অন্ধকারের বুকে মায়াময় আলো ছড়িয়ে সবাইকে মুগ্ধ করে এই দৃশ্য। ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান চীনের সৌভাগ্য ও ভালো ফলন উদযাপনের জন্য আয়োজন করা হয়।
বসন্ত উৎসবের ছুটিতে চীনে ছুটে আসা হাজারো দর্শনার্থী এই দৃশ্য উপভোগ করতে আসেন। প্রায় 70,000 পর্যটকের আনাগোনা হয় এই উৎসবে। প্রচলিত লোককথা অনুযায়ী এই লণ্ঠনগুলোকে ছুঁতে পারলে তা সৌভাগ্য বয়ে আনে। অনুষ্ঠানের শেষে কুচকাওয়াজটি আমি সবচেয়ে বেশি উপভোগ করেছি। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে কুচকাওয়াজটি আমি সবচেয়ে বেশি উপভোগ করেছি। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর সবাই আলো হাতে নিয়ে রাস্তায় নামে। আমাদেরকে লণ্ঠনগুলো ছুঁতেও দেয়া হয়েছে। অনেকে আবার উৎসবে এসে এই লণ্ঠন তৈরি করার তালিমও নেন। আমি প্রথমবারের মতো এটি বানাচ্ছি। প্রক্রিয়াটি কঠিন এবং এতে অনেক জিনিস প্রয়োজন হয়, তবে আমাদের শিক্ষক খুব যত্ন সহকারে আমাদের গোটা প্রক্রিয়াটি শিখিয়েছেন। আমি 2.5 ঘন্টায় 3টি কাঠামো দাঁড় করিয়েছি। লণ্ঠন তৈরির পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে ন্যূনতম 1 দিন সময় লাগে। বড় আকারের গুলো তৈরিতে তা কয়েকদিন পর্যন্ত গড়াতে পারে। তবে সময় সাধ্য হলেও অনুষ্ঠানের জনপ্রিয়তার কথা মাথায় রেখে প্রতি বছরই এই কুচকাওয়াজের আয়োজন করার কথা ভাবছে কর্তৃপক্ষ। এতে ঐতিহ্য তো অক্ষুণ্ণ থাকবেই, পর্যটন খাতেও লাভের মুখ দেখবে অঞ্চলটি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাকবিতণ্ডার পর ইউক্রেনে সামরিক সহযোগিতা স্থগিত করলেন ট্রাম্প। যুদ্ধবন্ধের পথ খুঁজতেই দাবি হোয়াইট হাউসের। ইউরোপীয় মিত্রদের পাশে পেতে মরিয়া জেলেনস্কি। মঙ্গলবার থেকে মেক্সিকো কানাডার ওপর 25% শুল্ক কার্যকর বললেন ট্রাম্প। আর্জেন্টিনার সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্যের সম্ভাবনা, $100 বিলিয়ন বিনিয়োগ তাইওয়ানের। এবং রমজানেও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। ড্রোন হামলায় রাফা সীমান্তে নিহত 2, খান ইউনুসে আহত 3। জিম্মি মুক্তি নিয়ে নতুন হুঁশিয়ারি তেল আবিবের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।